সামনেই কিন্তু 1 মার্চ এবং 8 মার্চে গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা। সেই এক্সামে রিজনিংয়ে ভালো স্কোর করতে গেলে অর্থাৎ 10 এ 10 পেতে গেলে এই ভিডিওটা কিন্তু তোমাদের দরকার। এই ভিডিওতে নিয়ে চলে এসেছি আজকে প্র্যাকটিস সেট। প্র্যাকটিস সেটে তোমাদের সিলেবাস অনুযায়ী যে কটা কোশ্চেন আসবে 10টা সেরকম টাইপেরই কোশ্চেন করালাম। তাহলে দেখে নেওয়া যাক আজকের প্র্যাকটিস সেটে কী কী কোশ্চেন আছে। তবে শুরু করবার আগে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানিয়ে রাখি যে আমাদের অলরেডি 0 to Pro 6.0 ব্যাচটা চালু হয়ে গেছে। ব্যাচটা ডাউনলোড করবে কোথা থেকে? মানে ইও স্টাডি অ্যাপটা ডাউনলোড করো, ইও স্টাডি অ্যাপটা ডাউনলোড করে ভিজিট করো। ভিজিট করবার পরে দেখে নাও যে কী কী ব্যাচ হয়েছে। সেই ব্যাচে জয়েন হতে গেলে একটাই যে নাম্বার, স্ক্রিনে যে নাম্বারটা ফুটে উঠছে সেই নাম্বারে তোমরা কল করতে পারো। এখানে দেখে নেওয়া যাক কী কী ব্যাচ আছে আমাদের। 0 to Pro ম্যাথ 6.0, 0 to Pro ইংলিশ 6.0, 0 to Pro জিকে জিএস জিএস 6.0, 0 to Pro রিজনিং 6.0। এই রিজনিংয়ের দায়িত্ব হচ্ছে আমি নিয়েছি। রিজনিংয়ে একেবারে বেসিক থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্বটা হচ্ছে আমার। আর এই সমস্ত কিছু কোশ্চেন নিয়ে অর্থাৎ সমস্ত কিছু ব্যাচ নিয়েই একটা ব্যাচ তৈরি করা হয়েছে, সেটার নাম হচ্ছে কম্বো স্পেশাল 6.0। মেন কারণটা কি, তোমাদের আর আলাদা আলাদা করে ব্যাচ পারচেস করতে হবে না, একই করবে, তাহলে তোমাদের সুবিধাই হবে। আর একটা মেন জিনিস হচ্ছে যে এখন কিন্তু কম্পিটিশন অনেক টাফ, তাই শুধুমাত্র ইংলিশ বা শুধুমাত্র রিজনিং বা শুধুমাত্র ম্যাথে স্ট্রং হলে কিন্তু চলবে না। সমস্ত বিষয় তোমাদের কনসেপ্ট থাকতে হবে, কনসেপ্ট থেকেই তোমাদের কিন্তু কোশ্চেন আসবে, কনসেপ্ট বিল্ড করা প্রয়োজন। তাই এইখান থেকে তোমাদের গাইড পাবে, সেই গাইডেন্স অনুসারে তোমরা পড়তে পারবে। তাই চলো শুরু করা যাক আজকের চ্যাপ্টার সিরিজ। চলো দেখে নেওয়া যাক আজকের ফার্স্ট কোশ্চেন কি বলে দিয়েছে। ফার্স্ট কোশ্চেন দিয়েছে অমিলটি নির্বাচন করো। মানে আমার এই চারটে যে অপশান আছে সেই চারটে অপশানের মধ্যে কোনটা একই প্যাটার্নে নয়, তার মানে এই সিমিলার একটা প্যাটার্নে আছে, বাকিগুলো প্যাটার্নে নয়। এখানে আমার কি দিয়ে আছে? সবকটাই আমার লেটার দিয়ে আছে। যখনই লেটার দিয়ে থাকবে জিনিসগুলোকে আমাকে কি করতে হবে? প্রত্যেক লেটারের আমার পজিশন ভ্যালু জানতে হবে। পজিশন ভ্যালু জানতে গেলে মানে পজিশন ভ্যালু হচ্ছে এ থেকে জেড পর্যন্ত যে লেটারগুলো আছে সেই লেটারগুলোর পজিশন কি, সেই লেটারগুলো কোথায় বসে আছে, কততম লেটার, সেটাই হচ্ছে সেই লেটারটার পজিশন ভ্যালু। আমরা জানি এইখানে ডি আছে, এইচ আছে, তাহলে অপশান এ কে যদি আমরা লিখি তাহলে দেখো 4 8, এখানে হাইপেন দিয়ে 4 11। কেন কি ডি এর মান 4, এইচ এর মান 8, কে এর মান 11। মুখে মুখে যদি প্র্যাকটিস না থাকে হবে না। এন আর 14 18 15 19, তারপরে সিটাকে যদি করি 17 21 18 22, ভি এখানে 22 26 23 1। সমস্ত কিছু ঠিক আছে। দেখলাম এখানে 14 ছিল 15 হয়ে গেল 1 বাড়লো, 17 ছিল 18 হয়ে গেল 1 বাড়লো, 22 ছিল 23 হয়ে গেল 1 বাড়লো। শুধুমাত্র দেখে গেলাম এখানে কোনো কিছুই বাড়লো না, তাই অপশান এটা হচ্ছে বাকিদের থেকে আলাদা, তাই এর প্যাটার্ন এর সাথে মিলল না। তাহলে এটাই হবে এখানকার ফার্স্ট উত্তর। চলে যাও, আবার কি আছে। আবার দেখলাম অমিলটি নির্বাচন করো। এই যে কোশ্চেনগুলো আছে তোমাদের যে সিলেবাস আছে গ্রুপ সি এবং গ্রুপ ডি যে সিলেবাস আছে সেখানে অড ওয়ান আউট বলে একটা লেখা আছে বা ক্লাসিফিকেশন বলে একটা কথা লেখা আছে। সেই চ্যাপ্টারের অংশগুলো হচ্ছে এইটা। কি দিয়েছে? আবারও লেটার দিয়েছে। যেখানে লেটার থাকবে সেইখানে আমরা কি করব? সেই লেটারগুলোর পজিশন ভ্যালু বার করব। তাহলে এইচ এল এফ, এইচ মানে হচ্ছে 8 12 6 11 15 9, 11 মানে 11, 11 মানে কে, 15 মানে ও, আই মানে 9, এখানে হচ্ছে 13 17 11 6 10 3। খুব ভালো করে দেখো একটা জিনিস, 8-এর পরে যদি আমি 4 দিই তাহলে 12 আসে, 12 থেকে যদি আমি 6 মাইনাস করি তাহলে 6 আসে, 11-র পরে যদি আমি 4 দিই তাহলে 15 আসে, 15 থেকে যদি আমি 6 মাইনাস করি তাহলে 9 আসে। তাহলে এ আর সি একই প্যাটার্নে আসলাম। 13-র সাথে যদি আমি 4 যোগ করি, 13-র সাথে আমি যদি 4 যোগ করি তাহলে 17 আসে, 17 থেকে 6 মাইনাস করলে 11 আসে, 6-এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে কি আসে? 10 আসে, 10-এর থেকে 6 মাইনাস করতে হতো তাহলে আমার 4 আসতো, আছে কত? 3। তাহলে অপশান ডি ইজ দ্য রাইট আনসার। কেন কি প্রত্যেকটা প্যাটার্নে কি ছিল? +4 ছিল, -6 ছিল। মানে প্রথমটার সাথে দ্বিতীয়টার তফাৎ হচ্ছে +4, দ্বিতীয় থেকে তৃতীয়টা হচ্ছে আমার -6। ক্লিয়ার? তাহলে এইভাবে আমাদের প্যাটার্নগুলোকে বার করতে হবে, বার করে আমাকে অপশান টিক দিতে হবে। নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে? সিমিলার টাইপের কোশ্চেন আমি তোমাকে হোম টাস্ক দিচ্ছি। প্রত্যেকের এই সমস্ত কোশ্চেনগুলো করবার আগে প্রত্যেকের উচিত পজিশন ভ্যালুগুলোকে মুখস্থ রাখা। যদি পজিশন ভ্যালু না মুখস্থ থাকে তাহলে কিন্তু এগুলো পিছিয়ে পড়বে, তাই এইটা তোমাদের আমি HW দিলাম। পরের কোশ্চেন একটা করিয়ে দিই। কি দিয়েছে? পি দিয়েছে, এই দিয়েছে। এবার পরীক্ষার সময় পুরো কথাগুলো আর লিখবো না,
পরীক্ষার সময় প্রত্যেকটা লেটারের আমার পজিশন ভ্যালু লিখবো না, মুখে মুখে করবার চেষ্টা করব। কিভাবে? এইখানে 16 ছিল, 17 হলো, 12 ছিল, 13 হলো, 21 ছিল, 21ই রয়েছে, 21 ছিল, 21ই রয়েছে, 17 ছিল, 18 রয়েছে। প্রত্যেক কটাতে +1 করে বাড়লো, শুধুমাত্র লাস্টেরটাতে বাড়লো না, 21 ছিল, 21 রইল। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। আবার এরকমভাবে দেখতে পারো যে এখানে চেঞ্জ হয়েছে, এখানে এক সিমিলার রয়েছে, তাই বাকিগুলোর থেকে এটা আলাদা, তাই এটাই হবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। আবার জিনিস দেখো, নেক্সট কত আছে? 14, 16, 6, 8। প্রত্যেকগুলোর ফার্স্টগুলোকে আমি চেক করছি, পুরোটা একসাথে না চেক করে প্রথমটা চেক করবো, তাতে তাড়াতাড়ি সুবিধা হবে। তোমরা বাড়িতেও করে দেখবে। এখানে কত আছে? 10, 12, 18, 20। দেখো 14 আর 2 16, 6 আর 2 8, 10 আর 2 12, 18 আর 2 20। স্যার কোনো লাভ তো হলো না। লাভ হলো না, কি আছে? পরেরটা চেক করতে হবে। যদি প্রথমেই লাভ হয়ে যেত তাহলে আর চেক করতাম না। তাহলে দেখো এখানে কত আছে? 11, 12 +1, 3, 4 +1, 7, 9। বুঝতেই পেরে গেছো অপশন বি হবে রাইট অ্যান্সার। তার কারণ দুটো সিমিলার প্যাটার্ন চলে এসছে। 11-র সাথে 1 যোগ করলে 12 আসে, 3-এর সাথে 1 যোগ করলে +4 আসে। এখানে দেখো 7 ছিল, জি মানে 7, আই মানে 9, সাথে সাথে 2 যোগ করলে আমার 9 আসে। +1 করতে করতে হঠাৎ করে +2 চলে এলো, তার মানে আমাদের প্যাটার্নটা মিলল না। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। RWS OTP UZV। তাহলে চলো 18, 23, 19, 21, 26, 22, 15, 20, 16, 13, 18, 15। খুব ভালো করে লক্ষ্য করো একটা। দেখো 18-র সাথে 19 +1, মানে প্রথমটা লাস্টেরটা +1, 21, 22 +1, 15, 16 +1, 13, 15 +2। অপশান ডি। সবসময় যে পর করতে হবে তার কোনো মানে নেই। সবসময় যে 18 +5 দিয়ে 23 করলাম, তাহলে দেখো এখানেও +5 আছে, এখানেও +5 আছে, এখানেও +5 আছে। 23 থেকে 19, তার মানে -4, -4, -4, এইখানে দেখো -3 হয়ে গেছে। সবসময় এটা না করলেও করবে, যেটা আমার চোখে ফার্স্টে পড়ছে সেই জিনিসটাকে ধরবার চেষ্টা করো। সবসময় যা শিখিয়ে দেবো সেটাতেই করলে হবে না, একটু নিজের মাথাটা খাটাতে হবে। এইখানে এতক্ষণ স্যার পর চলছিল, হঠাৎ করে এই কোশ্চেনটা কেন এরকম করলাম? কেন কি চোখের সামনে দেখতে পাচ্ছি 18, 19, আমার বিয়োগ করতে বেশি সুবিধা। 21, 22 পর, 15, 16 পর, 13, 15 এখানে আলাদা হয়ে গেছে। সবসময় যে পর করতে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে আমার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। বেমানান শব্দটি নির্বাচন করো। কি লেখা আছে? পেটাল, পেটাল মানে পাপড়ি, সেপাল, সেপাল মানে বৃতি, পোলেন পরাগরেণুস, লিগামেন্ট অস্থিবন্ধনী। এই যে কথাগুলো এখানে দিয়েছে না, এগুলো ইংলিশ ওয়ার্ড, এইটা হচ্ছে বাংলা ওয়ার্ড। তোমাদের যারা বাংলায় পরীক্ষা দিচ্ছ তারা বাংলা ওয়ার্ডগুলো পাবে, যারা ইংরেজিতে পরীক্ষা দিচ্ছ তারা ইংরেজিগুলো পাবে। বলে দিয়েছে এই 4টে ওয়ার্ডগুলোর মধ্যে কোনটা এই 4টের মধ্যে থেকে আলাদা। তুমি দেখো এই যে লিগামেন্ট, এই লিগামেন্ট মানে হচ্ছে এই লিগামেন্ট ছাড়া বাকি 3টে কিন্তু আমাদের ফুলের মধ্যে থাকে। ফুলের আমাদের 5টা অংশ, বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, শ্রীস্তবক, এই যে 4টে অংশ, এই 4টের মধ্যে কিন্তু এখানে দিয়ে দিয়েছে বৃতি, দিয়ে দিয়েছে পাপড়ি মানে হচ্ছে দলমণ্ডল, দিয়ে দিয়েছে পরাগরেণু, দিয়ে দিয়েছে, সবকটাই ফুলের অংশ। কিন্তু লিগামেন্ট মানে অস্থিবন্ধনী, দুটো হাড়ের মধ্যে যে জয়েন্টটা আছে সেটাকে বলা হয় লিগামেন্ট। যে বলে না খেলোয়াড়দের লিগামেন্ট ছিঁড়ে যায়, এই লিগামেন্ট মানে হচ্ছে ওই যে হাড়ের যে মাঝখানে যে জয়েন্টটা আছে সেই জয়েন্টটা ভেঙে যায় বা জয়েন্টটা ছিঁড়ে যায়, লিগামেন্ট ছিঁড়ে যাওয়া। একটা লিগামেন্ট কথা আছে, একটা টেন্ডন কথা আছে। টেন্ডন হচ্ছে তোমার হাড়ের সাথে মাংসটা যেভাবে তোমার লেগে থাকে, যে পেশির সাহায্যে লেগে থাকে সেটাকে বলা হয় টেন্ডন, আর একটা হচ্ছে লিগামেন্ট। ঠিক আছে, এই যে লিগামেন্ট আছে, লিগামেন্ট মানে অস্থিবন্ধনী, সেটা আমাদের কোথায় থাকে? সেটা আমাদের মানুষের শরীরের ভেতরে থাকে। তোমার শরীরেও আছে, আমার শরীরেও আছে, সবার শরীরে থাকে। মানুষ হলেই তোমার শরীরে থাকবে, পশু হলেও থাকবে। অর্থাৎ তুমি যদি গরুর মধ্যে লিগামেন্ট খোঁজো থাকতেই হবে, তার কারণ হাড়ে হাড়ে জয়েন্ট করতে গেলে লিগামেন্ট ছাড়া গতি নেই। ক্লিয়ার? চলো, তার মানে অ্যান্সার কি হবে? লিগামেন্ট। কারণ কি বাকিগুলো সবকটা আমাদের ফুলের অংশ, লিগামেন্ট হচ্ছে আমাদের মানব শরীরের অংশ, তাই লিগামেন্ট মানব শরীরে বা জীবজন্তুর অংশ, লিগামেন্ট হচ্ছে, তাই জন্য এটার অপশন। চলো নেক্সট কোশ্চেন। বেমানান শব্দটি নির্বাচন করো। কি দিয়েছে? সোডিয়াম, হিলিয়াম, নিয়ন, আর্গন।
সোডিয়াম, হিলিয়াম, নিয়ন, আর্গন। আমার দেখো সোডিয়াম হচ্ছে আমার ধাতু, সোডিয়াম হচ্ছে ধাতু যার পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে আমার 11 বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 11টা। 11 জানো তো, নিশ্চয়ই জানো, না জানলে লিখে নাও। এই যে হিলিয়াম, আর্গন, নিয়ন, এই যে তিনটে আছে, এই তিনটাকে বলা হয় হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। এই তিনটাকে বলা হয় হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস, বা ইংরেজিতে বলা হয় নোবেল গ্যাস। এর সম্বন্ধে একটু বলে রাখি, এইটা হচ্ছে আমাদের যে মেন্ডেলিফের যে পর্যায় সারণী আছে, সে মেন্ডেলিফের পর্যায় সারণীতে এইটা হচ্ছে আমাদের গ্রুপ 18-এ অবস্থান করে। গ্রুপ 18-এ অবস্থান করে। কেন এগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, কার বাকিগুলো কেন নিষ্ক্রিয় গ্যাস নয়, তার কারণ হচ্ছে এদের যে লাস্ট কক্ষটা আছে, যেমন হিলিয়ামের লাস্ট কক্ষে 2টা ইলেকট্রন আছে এবং এরা পূর্ণ ইলেকট্রন, এরা কোনো জায়গায় তোমার ইলেকট্রন আদান প্রদান করতে পারে না। তার কারণ হচ্ছে আমাদের একটা জিনিস আছে, অক্টেভ রুল আছে। একটা অক্টেভ রুল মানে প্রত্যেকটা আমাদের যে অণু বলো, প্রত্যেকটা আমাদের যে এলিমেন্টসগুলো আছে বা পরমাণুগুলো যেগুলো আছে বা মৌল অ্যাকচুয়ালি যেগুলো আছে, সেই মৌলগুলো সুস্থিত হতে চায়। সুস্থিত হতে গেলে লাস্ট কক্ষে তোমার 2টো ইলেকট্রন অথবা তোমার 8খানা ইলেকট্রন হওয়ার প্রয়োজন। কিন্তু এইখানে প্রত্যেক কটাই আমার হিলিয়াম ছাড়া বাকিগুলো সব কটাতেই 8খানা ইলেকট্রন পূর্ণ থাকে, তাই এরা কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না বলে তাই জন্য এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। কোনো বিক্রিয়ায় এরা কিন্তু অংশগ্রহণ করে না, তাই জন্য এটাকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস। কিন্তু সোডিয়াম, তোমরা জানো সোডিয়াম জলের মধ্যে ফেলে দিলে এরকম জলটা ফুটে ওঠে। তোমরা কেমিস্ট্রি ল্যাবে হয়তো দেখেছো বা কেমিস্ট্রি ক্লাসে যখন প্রসেনজিৎ স্যার ক্লাস করাবেন তখন হয়তো তোমরা শুনেছো। তাই সোডিয়াম এখানে অমিল আছে, কেন কি এটা ধাতু, বাকি তিনটে হচ্ছে আমার নিষ্ক্রিয় গ্যাস। চলো এখানে দিয়েছে দেখো 2002, 2003, 2001, 2004। 2004টা হচ্ছে আমার লিপিয়ার, তাই বাকিগুলো আমার লিপিয়ার নয়। আর লিপিয়ার হতে গেলে আমার সেই সালটাকে 4 দিয়ে ভাগ করতে হয়, 4 দিয়ে ভাগ হতে হয়, 4 দিয়ে ভাগ হতে হবে 2004 সালটাকে। বাকি সালগুলো দেখো 2001 সাল 4 দিয়ে ভাগ যায় না, 2002 সাল 4 দিয়ে ভাগ যায় না, 2003 সাল 4 দিয়ে ভাগ যায় না, শুধুমাত্র 2004 সাল 4 দিয়ে ভাগ যায়। তাই 2004 এখানে লিপিয়ার, বাকিগুলো লিপিয়ার নয়, তাই 2004টাই হলো আমার রাইট আনসার। চলো কি দিয়েছে তারপরে, গরু, ছাগল, ভেড়া, কুকুর। দেখো গরু, ছাগল, ভেড়া, কুকুর। গরু কি, গরু কি প্রাণী? সবকটাই গৃহপালিত পশু। গৃহপালিত পশু মানে গরুকেও আমরা পালন করি, ছাগলকেও পালন করা হয়, ভেড়াকেও পালন করা হয়, কুকুরকে পালন হয়। কুকুর ছাড়া বাকিগুলো হচ্ছে তৃণভোজী, অর্থাৎ শুধুমাত্র শাক সবজি বা ভেজিটেবলসের উপরে বেঁচে থাকে। কুকুর কিন্তু আমাদের মাংসাশী প্রাণী, তাই কুকুরটা এখানে হবে আমার রাইট অ্যান্সার। বাকিগুলো কিন্তু হবে না, বাকিগুলো কিন্তু আমার তৃণভোজী প্রাণী বা আমাদের মানে কি বলবো ভেজিটেবলসকে বেঁচে থাকে, শাকসবজি বেঁচে থাকে। নিশ্চয়ই তুমি গরুকে কোনোদিন মাংস চিবিয়ে খেতে দেখোনি বা হাড় চিবিয়ে খেতে দেখোনি, কিন্তু রাস্তার কুকুরকে বা যে কোনো কুকুরকে তুমি যদি হাড় দাও তাহলে হাড়টা খাবে। ঠিক আছে, এত সহজ সহজ লেভেলের প্রশ্ন আসবে। অনেকের মাঝখানে প্রশ্ন হতে পারে যে স্যার এই লেভেলের প্রশ্ন কি আসতে পারে। তুমি দেখবে পরীক্ষাটার হলে, পরীক্ষার পরে তুমি দেখতে হবে যে কতটা লেভেল সহজ এসছে। চলো নেক্সট কোশ্চেন। নোনতা, তেতো, টক, সুস্বাদু। ভালো করে ভাবো, নোনতা, তেতো, টক, সুস্বাদু, 4টে অপশনের মধ্যে একটা। তোমার কি মনে হচ্ছে কোনো জিনিসের ভেতরে বেশি যদি নুন পড়ে যায় তাহলে সেই খাবারটা কি আমার সুস্বাদু লাগে, মানে স্বাদ লাগে? লাগে না। কোনো জিনিসে যদি অতিরিক্ত তেতো হয়ে যায় তাহলে সেই জিনিসটাকে ভালো লাগে? লাগে না। আবার ওর জিনিসটা টক হয়ে গেলেও সেই জিনিসটা ভালো লাগে না। সুস্বাদু হচ্ছে সমস্ত রকম ইনগ্রিডিয়েন্টস থাকবে, অর্থাৎ যে খাবারটা খেলে আমাদের খুব ভালো লাগবে সেটা যথেষ্ট পরিমাণে নোনতা হতে পারে, তেতো হতে পারে, টক হতে পারে, বাট সেটা সুস্বাদু। তাই সুস্বাদু হচ্ছে টোটাল একটা খাবারের মেলবন্ধন। টক মানে হচ্ছে কোনো একটা খাবারের স্বাদ, নোনতা মানে টোটালটাই নোনতা, আর কোনো স্বাদ নেই। তেতো মানে উচ্ছে, তেতো মানে তেতোটাই স্বাদ ওর, সুস্বাদু খেতে নয়। নিশ্চয়ই বলো না যে তেতো আমার সুস্বাদু খেতে। করলার জল বা ধরো তুমি কি যেন বলে ওটাকে, উচ্ছে, নিম, এইগুলো তেতো অ্যাকচুয়ালি। টক, টক কি খেয়েছো নিশ্চয়ই, টক তোমরা আঙুর যখন টক হয় ভালো লাগে খেতে, তুমি বলো তো আঙুর সুস্বাদু লাগে? বা ধরো অ্যাকচুয়ালি টক জাতীয় জিনিস হচ্ছে তেঁতুল, পুরো টক, কিন্তু সুস্বাদু জিনিসটা নয়, সুস্বাদু জিনিসটা পুরোপুরি আলাদা। তাই সুস্বাদু হচ্ছে রাইট আনসার। চলে আসি আমাদের পরের চ্যাপ্টার। তার মানে আমরা কি করলাম এতক্ষণে, আমরা খুঁজে বার করলাম হচ্ছে অমিল কি, অর্থাৎ অড ওয়ান আউটটা আমরা
খুঁজে বার করলাম। এরপরে কি বলে দিয়েছে, এরপরে আমাদের চলবে হচ্ছে ব্লাড রিলেশন। টি হলো এর মেয়ে, টি কার মেয়ে, টি হলো এ এর মেয়ে, এ এম এর সাথে বিবাহিত, এম এর সাথে এ বিয়ে করেছে, তাহলে এ ক্রস এম। এবারও কার মাথায় কি চিহ্ন পড়বে এইটুকু পড়ে আমি বলতে পারছি না। তারপরে কি লিখেছে, এম ইজ দ্য সন অফ কে, এম হলো কে এর ছেলে, তাহলে কে এর ছেলে কে, কে এর ছেলে এম, তাহলে ছেলে নিশ্চয়ই মেয়েকে বিয়ে করবে, তাই এর মাথায় মাইনাস। এবার বলে দিয়েছে কে ইজ ম্যারিড টু জে, কে জে এর সাথে বিবাহিত, তাহলে কে জে কে বিয়ে করেছে, বাট কে পুরুষ কে স্ত্রী আমি জানি না, বাট বিয়ে হয়ে গেছে এই লুকু লাইন পড়ে। এবার কি বলে দিয়েছে, যে হলো ডি এর বাবা, তাহলে বাবা যেহেতু জেটা প্লাস কেটা মাইনাস, যে কার বাবা, যে হচ্ছে ডি এর বাবা, তার মানে 100% শিওর এম এর একটা ভাই বা বোন আছে, সেটা নাম হচ্ছে জে। ডি হলো এন এর ভাই, ডিটা কার ভাই, ডি হলো, সরি একটু ভুল হয়েছে, এইখানে হবে হচ্ছে আমার ডি, ডি হলো, যে হলো ডি এর বাবা, যে হলো ডি এর বাবা, ডি হলো এন এর ভাই, তাহলে ডি কার ভাই, এন এর ভাই, এন এর ভাই হচ্ছে ডি, তাই ডি এর মাথায় মাইনাস। জি হলো এন এর ছেলে, এন এর আবার একটা ছেলে আছে, তার নাম হচ্ছে জি। তাহলে কে এর সাথে টি এর সম্পর্ক কি, তার মানে কেটা টি এর কে হয়, এই যে কেটা টি এর কে হয়, ভাবো তো দেখি কেটা টি এর কে হচ্ছে, কেটা টি এর, এই যে বাবা, টি এর বাবা হচ্ছে এম, তার মা, বাবার মা হচ্ছে, আচ্ছা বাবার মা কোথায় অপশানে আছে, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার, বাবার মা, তার মানে হচ্ছে ঠাকুমা। ক্লিয়ার? তাহলে কি করলাম, জাস্ট একটা ছবি আঁকলাম, ছবি এঁকে আমরা প্রসেস করে দিলাম। চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেনে। আবারও দিয়েছি আমাদের একটা ব্লাড রিলেশন, এ হলো এস এর ছেলে, তাহলে এস এর ছেলেকে, এস এর ছেলে হচ্ছে আমার এ। ডি হলো এফ এর মেয়ে, আমি বসাতে পারছি না এই মুহূর্তে, আমি এই জায়গাটা বসাতে পারছি না, তার কারণ ডি আর এফ এই ছবিতে কোথাও নেই। এফ হলো জি এর বাবা, আমি এটাও বসাতে পারছি না। জি হলো এর বোন, এই প্রথম বসালাম, জি কার বোন, জি হলো এর বোন। এরপরে হলো এফ হলো জি এর বাবা, এফটা কার বাবা, এফ হলো জি এর বাবা। আচ্ছা দেখো তো দেখি, এস এর ছেলে যদি এ হয়, জি এর বাবা যদি এফ হয়, এ আর জি যদি ভাই বোন হয়, অবশ্যই এরা বিবাহিত, তাই জন্য এইটা এসটা তাহলে মা হয়ে যাবে, হয়ে গেল। ডি হলো এফ এর মেয়ে, তাহলে আর একটা মেয়ে আছে ডি, এফ এর মেয়ে হচ্ছে ডি। জি হলো এর বোন, হয়ে গেছে। এ কিউ এর সাথে বিয়ে করেছে, এ যদি প্লাস হয় তাহলে কিউ মাইনাস হবে। ডাব্লু হলো এর ছেলে, আর এদের ছেলে হচ্ছে আমার ডাব্লু। এস কিভাবে ডি এর সাথে সম্পর্কিত, তার মানে এইখানে যে এস আছে, এসটা ডি এর কে হয়, তার মানে বুঝতেই পারছো এই এস এবং এফ এর একটা দুটো তিনটে ছেলে মেয়ে আছে, তাহলে ডি এর মা হবে এস। এস কিভাবে সম্পর্কিত ডি এর সাথে, ডি এর কে হয়, ডি এর মা হবে এস। ক্লিয়ার? জাস্ট যা বলেছে অ্যাজ ইট ইজ সেইভাবে আমরা ছবি আঁকবো, কোনো এক্সট্রা কিছু ইনফরমেশন আমরা লাগাবো না, কোনো কিছু এক্সট্রা কিছু মাথায় আনবো না, যা বলেছে তাই অ্যান্সার করব। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। আবারও চলে এসছে ব্লাড রিলেশনের কোশ্চেন। কি বলে দিয়েছে, এ হলো এইচ এর বাবা, তাহলে এ কার বাবা, বাবা হলো ওপরে যায় আর বাবার মাথায় প্লাস দিই, তাহলে এ হলো এইচ এর বাবা, তাহলে এইচ এর বাবা হচ্ছে এ, এর মাথায় প্লাস। এইচ হলো জি এর বাবা, এইচটা কার বাবা, এইচটা হচ্ছে জি এর বাবা, জি এর বাবা দিয়ে দিলাম এইচ। জি হলো ই এর ছেলে, আচ্ছা জি যদি ই এর ছেলে হয়, এইচ হলো জি এর বাবা, তাহলে এই জিটা এইচ এর ছেলে হবে। আবার বলে দিয়েছে জি হলো ই এর ছেলে, তাহলে ইটা নিশ্চয়ই এইচ এর বউ হবে, জি হলো এইচ এর ছেলে। এফ হলো ই এর বাবা, আচ্ছা ই এর বাবা হচ্ছে এফ, তাহলে এফ হলো ই এর বাবা। এ কিভাবে ই এর সাথে সম্পর্কিত, এই এটা ই এর কে হয়, তাহলে ভাবো তো দেখি, ই এর হাজবেন্ডের বাবা, হাজবেন্ডের বাবা মানে কি শ্বশুর, হাজবেন্ডের বাবা, হাজবেন্ডের বাবা দেখো স্বামীর বাবা অপশান দিয়েছে, স্বামীর বাবা ইংরেজি দিয়েছে হাজবেন্ডস ফাদার, তার মানে হচ্ছে এটা আমার শ্বশুর। ঠিক আছে, ইজি। নেক্সট কোশ্চেন নিজেরা করবে তোমরা, এইচ ডাব্লিউ রইল তোমাদের। তাহলে আমরা দুটো ব্লাড লেভেল, দুটো হোম টাস্ক দিলাম, একটা হচ্ছে ব্লাড রিলেশন থেকে,
একটা হচ্ছে অড ওয়ান আউট বা ক্লাসিফিকেশন থেকে। চলো, আর একটা ব্লাড রিলেশন দিচ্ছে স্যার, এই ব্লাড রিলেশনটা একটু অন্য টাইপের ব্লাড রিলেশন, এটাকে বলা হয় কোডেড ব্লাড রিলেশন। এটাকে কি বলা হয়? কোডেড ব্লাড রিলেশন। লাস্ট লাইনে কি চেয়েছে? ডাব্লুর সাথে আর এর সম্পর্ক কি। এরপরে এখানে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, এই ইকুয়েশনটাকে আমাকে সলভ করতে হবে উইথ দ্য হেল্প অফ, এখানে আমাকে জিনিসপত্র দিয়ে দিয়েছে। অর্থাৎ এইখানে যে এ ইকুয়াল টু বি দিয়ে দিয়েছে, এ হলো বি এর মা, তার মানে ইকুয়াল টু সাইন দিয়ে বোঝাতে চাইছে এটা বি এর মা। তার মানে এইখানে যে ইকুয়াল টু সাইন আছে সেই সাইনটা দিয়ে বোঝাতে চাইছে ডাব্লু হলো এ এর মা। তাহলে ডাব্লুটা কি? ডাব্লু হলো এ এর মা। তারপরে দিয়েছে এ ডলার বি, এ হলো বি এর ভাই, এ ডলার সি, এ হলো সি এর ভাই, এ হলো সি এর ভাই। তারপরে দিচ্ছে সি অ্যাট দ্য রেট ডি, এ অ্যাট দ্য রেট বি মানে হলো এ হলো বি এর স্ত্রী, সি হলো ডি এর স্ত্রী। সিটা কার স্ত্রী? সিটা ডি এর স্ত্রী। তারপরে দিয়েছে ডি গুণ আর, এ গুণ বি মানে হলো এ হলো বি এর বাবা, ডি গুণ আর মানে হলো ডি হলো আর এর বাবা, তার মানে এদের আর এর বাবা হয়ে গেল। এবার চেয়েছে ডাব্লুর সাথে আর এর সম্পর্ক কি, তার মানে ডাব্লুটা আর এর কে হয়। ভালো করে ভেবে দেখো, সি এর এর মা হচ্ছে ডাব্লু, সি এরও মা ডাব্লু, তাহলে ডাব্লুটা আর এর মায়ের মা হয়। আচ্ছা, মায়ের মা কোন অপশানে আছে? অপশান এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। কিচ্ছু নেই, অ্যাজ ইট ইজ ব্লাড রিলেশন, জাস্ট এখানে একটা কোড দিয়ে দিয়েছে, সেই কোড থেকে আমাকে ডিসক্রাইব করতে হচ্ছে। এই কোডটা দিয়ে দিয়েছে, এটার মানে হলো এ ইকুয়াল টু বি মানে হলো এ হলো বি এর মেয়ে, এ ডলার বি মানে হলো এ হলো বি এর ভাই, এ অ্যাট দ্য রেট বি মানে হলো এ হলো বি এর স্ত্রী। এই চিহ্নগুলো যা বোঝাচ্ছে অ্যাজ ইট ইজ আমি চিহ্নগুলোকে বসিয়ে তোমরা করে দিচ্ছি। একটু আগে যেগুলো করাচ্ছিলাম ওইগুলো কথায় লেখা ছিল, এখানে চিহ্নের সাহায্যে লেখা আছে, আর বাকি কিচ্ছু আলাদা নয়। এটাকে বলা হয় কোডেড ব্লাড রিলেশন। চলো নেক্সট কোশ্চেন কি বলে দিয়েছে। সিমিলার টাইপের কোশ্চেন তাহলে আমরা করতে দিতে পারি। এটা হলো আমার এইচ ডাব্লিউ। ক্লিয়ার? চলো এবার চলে আসি আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্টে। সিটিং অ্যারেঞ্জমেন্ট কি দিয়েছে? একটি হেয়ার সেলুনের বেঞ্চে 5 জন ছেলে বসে আছে, খুব সুন্দর। 5 জন সেলুনে বসে আছে এবং বলে দিয়েছে, কোথাও কিন্তু বলেনি যে তারা কোন দিকে মুখ করে বসে আছে। যখনই একটা বেঞ্চে বসে থাকে সবাই, যখন যদি কোন দিকে, উত্তর দিকে বা দক্ষিণ দিকে মুখ করে বলে না দেওয়া থাকে, তাহলে ধরে নেবো সেগুলো আমার সবাই উত্তর দিকে মুখ করে দেওয়া আছে। তাহলে কজন বসেছে? 5 জন। স্যার কোথা থেকে পেলেন? এইখান থেকে পেলাম, 5 জন বসে আছে, 5 জন বসে আছে। তাহলে উত্তরমুখী বেঞ্চে 1 2 3 4 5 আমার 5 জন বসে আছে। এখানে কি বলে দিয়েছে? পি কিউ এর পাশে বসে আছে। তাহলে পি কিউ এর পাশে বসে আছে, পি কিউ এর পাশে এরকমও বসতে পারে, কিউ এর পাশে পি এখানেও বসতে পারে, কিন্তু কোথায় বসবে 5 জনের মধ্যে আমি জানি না। যদি আমি পি এখানে বসাই কিউ এখানে বসাতে হবে, যদি আমি কিউ এখানে বসাই পি এখানে বসাতে হবে। তাই প্রথম লাইনটা পড়ে কোথায় এরকম বসবে আমি জানি না। অনেক জায়গায় বসতে পারে, কিন্তু যেখানেই বসুক না কেন কিউ আর পি বা পি আর কিউ পাশাপাশি বসবে। কেমন ভাবে বসবে প্রথম লাইনটুকু পড়ে আমি জানি না, কোথায় বসবে প্রথম লাইনটুকুকে পড়ে আমি জানি না, কিন্তু শুধুমাত্র একটা কথাই জানি যে পি আর কিউ পাশাপাশি বসবে। এস বেঞ্চের বাম প্রান্তে বসেছে, আমি ধরে নিয়েছি সবাই উত্তর দিকে মুখ করে বসে আছে। তাহলে বাম প্রান্ত হচ্ছে এটা, ডান প্রান্ত হচ্ছে এটা, এটা হচ্ছে আমার বাম প্রান্ত, এটা হচ্ছে আমার ডান প্রান্ত। তাহলে বাম প্রান্তে কে বসবে? বাম প্রান্তে আমার এস বসবে। তারপরে কি লেখা আছে? টি আর এর পাশে বসে আছে, অ্যাজ ইট ইজ করবো, টি আর এর পাশে বসে আছে বা আর টি এর পাশে বসে আছে, কিন্তু কে কার পাশে বসবে আমি সেটা জানি না। টি পি এর পাশে বসে নেই। আচ্ছা, এই যে পি আর কিউ বসেছে না, পি এর পাশে কিন্তু কোনো পাশে কিন্তু টি বসে নেই, তার মানে টি অন্য একটা জায়গায় বসেছে। পি এর ডান দিক থেকে তৃতীয় অবস্থানে আছে, অর্থাৎ পি ডান প্রান্ত থেকে 3 নম্বর অবস্থানে, এটা ডান প্রান্ত থেকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে আমার পি বসে আছে। এইবার বলো যে পি এর এপাশেও টি নেই, এপাশেও টি নেই, তাহলে টি বসবে এইখানে। এবার টি এর পাশে আমাকে আর বসাতে হবে, এইখানে বসলো, কিউ এখানে বসলো।
বলে দিয়েছে আর কোথায় বসে আছে, আর এই জায়গায় বসে আছে। এইবার দেখো এটা বাম প্রান্ত থেকে 1 2 3 4 নম্বর স্থান, ডান প্রান্ত থেকে 2 নম্বর স্থান। দেখো বলে দিয়েছে এস এবং পি এর মধ্যে, এস এবং পি এর মধ্যে না, পি এবং টি এর মধ্যে, পি এবং টি এর মধ্যে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। বাকিগুলো দেখবই না, বাকিগুলো আমি আর দেখবই না। তাহলে অপশান বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে হয়ে গেল। পরের কোশ্চেন কি দিয়েছে, সিটি ম্যানেজমেন্ট থেকে দিয়েছে, বাড়িতে তোমরা HW করবার চেষ্টা করবে। একই জিনিস, আগেরটা ছিল 5 জন, এটা হয়েছে 7 জন। এরপরে চলে আসি আমাদের পিক্টোরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্স, মানে একটা তোমাকে কিছু সিরিজ দেওয়া থাকবে, সেই সিরিজের পাশে একটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এই জিজ্ঞাসা চিহ্ন স্থানে কি বসবে অ্যান্সার দিতে হবে। তাহলে চলো দেখো, এখানে একটা গোল, ওপরে একটা অ্যারো, দুটো গোল দুটো অ্যারো, তিনটে গোল তিনটে অ্যারো, 100% শিওর 4টে গোল 4টে অ্যারো থাকবে। আচ্ছা তাহলে মানে 4টে গোল 4টে অ্যারো কোথা থেকে আসবে? হঠাৎ করে দেখো এখানে একটা দুটো 4টে গোল আছে, 3টে অ্যারো আছে, হবে না। 4টে গোল 3টে অ্যারো আছে, হবে না। 4টে গোল 3টে অ্যারো আছে, হবে না। 4টে গোল 4টে অ্যারো আছে, একমাত্র সম্ভব। কেন কি একটা গোল একটা অ্যারো, দুটো গোল দুটো অ্যারো, 3টে গোল 3টে অ্যারো, 4টে গোল 4টে অ্যারোই হবে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে ওপরে তলার দিকে অ্যারো সামনে ছিল, তারপরে ছবিতে প্রথমে তলার দিকে, তারপরে এরকম ভাবে এখানে, তারপরে এদিকে, তারপরে এইখানে, তারপরে 100% শিওর ওপরের দিকে থাকবে জিনিসটা। এই যে কাপটা, এই যে কাপ তো এটা অনেকটা, কাপটা তলার দিকে ছিল, তারপরে ডাইরেকশনটা এদিকে হয়েছে, তারপরে কাপের ডাইরেকশনটা এরকম হয়েছে, তারপরে ওরি দিকে গেছে, তারপরে কাপটা এরকম ঘুরছে, মানে কাপটা এরকম সোজা কাপ ধরাবে। আচ্ছা সোজা কাপ আছে, সোজা কাপ আছে, সোজা কাপ আছে, কিন্তু সোজা কাপের এই ডান্ডিটা নেই, ঠিক আছে, তার মানে এটা হলো না, তার মানে এটাও হলো না। এবার এই দুটোর মধ্যে কোন অপশনটা হবে? দেখো বাইরের দিকে ঢুকেছে, বাইরের দিকে মুখ, অর্থাৎ বাইরের দিকে অ্যারো সাইন, ভেতরের দিকে অ্যারো সাইন, বাইরের দিকে অ্যারো সাইন, ভেতরের দিকে অ্যারো সাইন, 100% শিওর বাইরের দিকে অ্যারো সাইন হবে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। একটা বাইরের দিকে একটা ভেতরের দিকে, একটা বাইরের দিকে একটা ভেতরের দিকে, অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। সিমিলারলি এই কোশ্চেনটাকে তোমাদের অ্যাটেন্ড করতে হবে। কি দিয়েছে ভালো করে একবার বুঝে নাও। এইটা আমার কোশ্চেন চিহ্ন, এইটা আমার কোশ্চেন, এইটা হচ্ছে আমার 4টে অপশন। দেখো এইখানে আমার পূর্ণ ছিল, তারপরে একটা ঘর উল্টো দিকে গেল, তারপরে দেখো এই ঘরটা বাদ দিয়ে এইখানে গেছে, তারপরে আবার এইখানে ভরে হয়েছে, তার মানে এরপরে গোলটা কোথায় হবে? ভালো করে লক্ষ্য করো। HWটা দিয়ে দিয়েছি, আর একবার বলে দিচ্ছি। এইখানে প্রথমে গোল, সাদা সাদা অংশ, সাদাটা এইখানে সাদা ছিল, তারপরে ঠিক আগের ঘরটা, ঠিক উপরের ঘরটা সাদা বানালো, তারপরে এই ঘরটা কিন্তু ও সাদা বানায়নি, তারপরে ঠিক এই ঘরটা সাদা বানিয়েছে, তারপরে আবার এই ঘরটা সাদা বানিয়েছে, তার মানে এরপরে কোন ঘরটা সাদা হবে? দেখো এই পর্যন্ত সাদা কমপ্লিট, তার মানে এইটার তলায় সাদা হবে। আচ্ছা এইটার তলায় সাদা হয়েছে, এইটা হবে না। এইটার তলায় সাদা হয়েছে, এইটার তলায় সাদা হয়েছে। এইবার বলো যে কিভাবে হচ্ছে? প্রথমটা কোনো ফাঁক নেই, প্রথমটাতে কোনো ফাঁক নেই, একটা গ্যাপ কোনো ফাঁক নেই, ডিরেক্ট হয়েছে, একটা গ্যাপ দিয়ে একটা হয়েছে, তারপরে আবার ডিরেক্ট, তারপরে আবার এইটা বাদ দিয়ে নিশ্চয়ই এই পজিশনে সাদা হবে। এই পজিশনে সাদা কোথায় আছে? অপশন বিতে আছে। হোম টাস্ক দিলাম না, করেই দিলাম। ক্লিয়ার? ভালো করে লক্ষ্য করো কিভাবে ঘুরছে। সাদা ছিল, ডিরেক্ট সাদা হলো, তারপরে একটা গ্যাপ দিয়ে, এই যে এইটা গ্যাপ গেছে, এইটা গ্যাপ দিয়ে এইখানে সাদা হলো, তারপরে আবার ডিরেক্ট সাদা, মানে একটা আবার, তাহলে এটা গ্যাপটা যাবে, তাহলে ডিরেক্ট সাদা হবে। তাহলে এই ডিরেক্ট সাদা কোথায় আছে? অপশন বিতে আছে। এইটা তোমাদের হোম টাস্ক দিলাম, আজকের লাস্ট কোশ্চেন। এই হোম টাস্কটা তোমরা কিন্তু করবে। এইটা মেন ফিগার, মেন ফিগারের পরে এর পরে আমার কোনটা বসবে সেটাই হচ্ছে আমাদের তোমাদের কাছে জানতে চাওয়া। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, আজকের সেশনটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের সাথে দেখা হবে আবার একদিন অন্য কোনো টেস্ট সিরিজ নিয়ে, অন্য কোনো ইয়ে নিয়ে। তাহলে সব শেষে বলি জয় হিন্দ।